আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বন্ধন গল্পের 55 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এত ভেবো না আব্বু, আমি ওর সাথে কথা বলে দেখছি। ছেলের কথায় বোধহয় একটু ভরসা পেলেন আরহান সাহেব। ছেলেকে ছেড়ে দিয়ে কাজের দিকে এগিয়ে গেলেন। নিশাত শ্বশুরের কথা শোনার পর থেকেই থ মেরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কি এমন হলো যে পিয়াস ভাইয়া হসপিটাল ছাড়তে যাইছে? আর সত্যি ভাইয়াটার কি হয়েছে? আগে তার সাথে কত সুন্দর করে হেসে হেসে কথা বলতো, আর এখন কোনো কথাই বলে না। তার ভাবনার মাঝে রায়ান একটা হাত ধরে সামনে অগ্রসর হতে হতে বলল, নিজের ছোট মাথায় ভাবনা বাদ দিয়ে সাবধানে বাড়ি যাও, আর পড়াশোনায় ধ্যান দাও, বুঝেছো? আর এদিকে নিশাত স্বামীর সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে গেল। কোনো জবাব দিল না, আর না তো নিজের ভাবনার কোনো জবাব পেল। নিজের ভাবনায় এতই বিভোর যে সে যা কিছু ভাবছে তা যে তার স্বামী বুঝে ফেলেছে এটাও খেয়াল করলো না। শুধু নীরবে স্বামীর পিছু পিছু চললো। আর এদিকে পিয়াস কেবিন থেকে বেরিয়ে ব্যস্ত পায়ে নিচের দিকে অগ্রসর হলো। এতটুকু বোধহয় কম ছিল যে ভালোবাসার মানুষটাকে এভাবে ভাইয়ের নিকটস্থ দেখতে হলো? কষ্টের পরিমাণটা কি কম ছিল যে তা বর্ধিত করতে এমন একটা ঘটনার সম্মুখীন হতে হলো? আফসোস হলো, কেবিনে কেন নক না করে ঢুকলো সে? কেন ভুলে গেল তার ভাই আর একা নেই? আর ভাইয়ের বাক্যতা যেন তাকে আরো ভেঙে চুরে গুড়িয়ে দিল। ভাই জেনে বুঝে মেয়েটাকে এতটা কাছে টেনে নিয়েছিল যাতে সে আরো একটু যন্ত্রণা অনুভব করতে পারে। তাদের দুজনের ভালোবাসার গভীরতা বুঝতে পেরে সে দূরে সরে যেতে পারে। আচ্ছা, সে কি দূরে নেই? সে কি কখনো এসেছে তার ভাই আর ভালোবাসার মানুষটার মাঝে? ভেবে মুখের কোণে ব্যথাতুর হাসি দেখা দিল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। এ কেমন যন্ত্রণা যা দেখা যায় না, রোধ করা যায় না, শুধু মরণ ব্যাধির মতো ভেতরটা কুরে কুরে খায়। উফ, এই ব্যথা যে আর সহ্য করার মতো নয়। আর এদিকে লিফট থেকে বের হতে হতে দ্রুত কদমে পা চালালো। ব্যস্ততার কারণে রিসিপশন পেরিয়ে সম্মুখে অগ্রসর হতে আকস্মাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগা ব্যক্তিটা হয়তো পরেই গেল। পিয়াস থেমে গিয়ে তাকিয়ে দেখলো একটা অল্প বয়সী মেয়ে নিচে পড়ে আছে। বাধা পড়ায় পিয়াস বিরক্ত হলো, তবে দায়িত্ব এড়িয়ে চলে গেল না। মেয়েটাকে টেনে দাঁড় করিয়ে দিয়ে ব্যস্ত স্বরে বলল, আমি সরি মিস, দেখতে পাইনি, ব্যথা পেয়ে থাকলে সরি। বলে মেয়েটার পানে একবার তাকালো। কুটিয়ে দেখার প্রয়োজন মনে করলো না, কিন্তু মেয়েটাকে তার দিকে কেমন করা দৃষ্টিতে তাকাতে দেখে নিজের দৃষ্টি হাটিয়ে বিরক্ত বোধনে চলে গেল। মেয়েটা তখনও নির্বিশেষ তাকিয়ে পিয়াসের যাওয়ার পানে। পরে গিয়ে ব্যথা পেল সে, অথচ ওই বাদামি রঙা মণিযুক্ত চোখ দুটোতে অশ্রু জমেছে। এটাই বোধহয় ভাবাচ্ছে মেয়েটাকে। তার জানা মতো ছেলেরা কাঁদতে জানে না। বাচ্চা হলেও মেনে নিত, কিন্তু এত বড় ছেলের চোখে পানি, এটা কি আশ্চর্যের কারণ নয়? তার ব্যথার কারণে হলেও তো ছেলেটা দাঁড়িয়ে তার হালচাল জিজ্ঞেস করত, কিন্তু এ ছেলে তো তার চোখ লুকাতেই পালিয়ে গেল। কেন? মেয়েটা আর ভাবতে পারলো না। একটা মহিলা কণ্ঠ পেয়ে ভাবনাচ্ছেদ ঘটিয়ে মহিলার পিছু পিছু ছুটে গেল। হয়তো মহিলাটি তার মা, তবুও যেতে পিছু ফিরতে ভুলল না। ওই ডাগর ডাগর আঁখি দুটোতে যেন তখন হাজারো প্রশ্ন খেলা করে যাচ্ছে, যার জবাব মেয়েটার কাছে নেই, আর হয়তো কখনো মিলবেও না। পিয়াস সোজা ছুটে এসে নিজের গাড়িতে চলল। গাড়ির কাজগুলিয়ে আরেকবার তাকালো হাসপাতালের দিকে। আর যাই হোক, সে আর এই হাসপাতালে কাজ করবে না। তাহলে যে তাকে রোজ একটু একটু করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যা সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। ঝাপসা চোখে গাড়ি চালাতে সমস্যা হবে বিদায় হাতের পিঠে চোখ দুটো মুছে নিল। পুনরায় যেন তা আবারও ঝাপসা হলো। কি এক সমস্যা! চোখ দুটো যেন তার সাথে বিরোধিতা করতে চাই। আজকাল সবকিছুই কেন তার বিপরীত চলে? ভেবেও জবাব মিলে না। এ প্রশ্নের জবাব যে পাওয়া ভার, শুধু নীরব যন্ত্রণা দিয়ে মনকে আহত করে চলে যায়। আর এদিকে সন্ধ্যার লগ্ন প্রায়। রায়ান নিজেই বউকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তারপর গাড়ি ছুটিয়ে চলেছে অন্য গন্তব্যে। আকাশে সাদা মেঘের পরিবর্তে কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে। মনে হয়েছে আজও বর্ষণের ধরা দিয়ে শান্ত করতে চায় প্রকৃতি। আচ্ছা, প্রকৃতির কি আজ মন খারাপ নাকি? কেমন যেন বিষণ্ণ মনে হলো। রায়ান গাড়ি থামালো একটা নির্জন লেকের কাছে। এখানটায় মানুষের আনাগোনা কম থাকে বরাবরই। আজ আকাশের পরিবর্তনের ফলে মোটেও কাউকে দেখা যাচ্ছে না। রায়ান এখানে এসেছে, অথচ শিওর নয় তার ভাবনা আদৌ ঠিক হবে কিনা। কয়েক পা এগিয়ে সম্মুখে আসতেই দেখলো তার ভাই এখানেই আছে। রায়ান অবগত, তার ভাই মন খারাপ হলে বা একাকী সময় কাটাতে হলে এখানে এসে সময় কাটাতে পছন্দ করে। সে নিশ্চয়ই বোকা নয়, তাই জানে তার ভাই কষ্ট পাচ্ছে। আর আজ তো সেই কষ্টকে সে নিজ ইচ্ছায় আরো এক ধাপ বাড়িয়ে তুলেছে। মনের কোণে কোথাও যেন একটা অপরাধবোধ কাজ করলো, কিন্তু কি করবে? আরো যে অন্তঃকরণে কষ্ট হয়। ভালোবেসে নিজের স্ত্রীকে একান্ত করে তো পেয়ে গেছে, কিন্তু ভাইয়ের কষ্ট কিভাবে লাঘব করবে? এ বিষয়ে কথা বলতেও তো অস্বস্তি লাগে। তারই ভাই তার বউকে ভালোবাসে, এটা কি আদৌ মেনে নেওয়া যায়? সে যদি মেয়েটাকে ভালো না বেসে ফেলতো তাহলে না হয় অন্য চিন্তা মাথায় আনতো, কিন্তু ওই মেয়েটা যে এখন তার হৃদয়ে বাস করে, যাকে এক মুহূর্তে চোখের আড়াল করতে ভয় পায় সে, সেই মেয়েকে ভাইয়ের কথা ভেবে কি করে দূর করবে? এটা যে তার দ্বারা কখনো সম্ভব নয়। এ কেমন দুটানায় আচ্ছন্ন হয়েছে তার দুই ভাই। রায়ান হেঁটে গিয়ে পিয়াসের পাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। তার ভাই দূর দেখে চক্ষু নিবিষ্ট করে আছে। চোখের পানি দূরীভূত হলেও চোখের লালিত আভা তখনও বিদ্যমান। সব ভাবনা বেঁধে রেখে ডাইরেক্ট শুধিয়ে বলল,
ইস্তফাপত্র জমা দিয়েছিস আব্বুর কাছে, এর কারণ কি? ভাইয়ের থেকে দূরে সরতে চাস? পিয়াস বলল, যারা মনে থাকে তাদের থেকে কখনো দূরে সরা যায় না। তৎক্ষণাৎ ছোট ভাইয়ের নির্জীব কণ্ঠের জবাব পেয়ে ফের বলল, কথাটা কি ভাইয়ের জন্য নাকি তার সহধর্মিনীর জন্য? প্রশ্ন শুনে কি পিয়াসের হৃদয় গহীনে নতুন ক্ষতের সৃষ্টি হলো? জোরে একটা শ্বাস ফেলার শব্দ হলো শুধু, তবে জবাব পাওয়া গেল না। রায়ান নিজেও বোধহয় জবাব শুনতে চাইল না, পুনরায় বলল, আই থিঙ্ক ফুপিকে সব জানিয়েছিস, তো এভাবে ছেড়ে গিয়ে ফুপির কাছে আমাকে ছোট করতে চাস? পিয়াস বলল, তুই ভুল ভাবছিস ভাই, এতে কেউ ছোট হবে না। আম্মু অবুঝ নয় যে তোকে ভুল বুঝবে, বরং এতে খুশি হবে। তুই তো সব জানিস, তাই আশা রাখছি আমার সিদ্ধান্তে বাধা প্রয়োগ করবি না। এত কথার বিপরীতে রায়ান শুধু ছোট একটা প্রশ্ন জুড়ে দিল, বিয়ে কেন করছিস না? এ পর্যায়ে নির্জীব মুখখানায় একটু হাসি দেখা দিল, জবাবে বলল, তোকে যদি বলি তোর বউকে ছেড়ে দিতে পারবি না, কারণ তুই ভালোবাসিস তাকে, আমিও সেই একই পথের পথিক। বিয়ে ভালোবাসা বোধহয় আর সম্ভব নয়। দুই ভাইয়ের মাঝে এক মুহূর্তের জন্য নীরবতা চলল। সেই নীরবতা ছিন্ন করে পিয়াস পুনরায় বলল, যদি ভয় পেয়ে থাকিস তোর বউকে আমি চাইতে পারি ভেবে, কিংবা ভাইয়ের কষ্ট দেখে কষ্ট পেয়ে থাকিস, তাহলে বলবো আমাকে সময় দে। বিয়ে করে না হয় তোর ভয় বা কষ্ট দূর করে দিলাম, আর না হয় আমি আরো অনেক দূরে সরে গেলাম। রায়ান বুঝে পেল না কি বলবে ভাইকে, শুধু সরে কঠোরতা মিশিয়ে প্রত্যুত্তরে বলল, এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি, কিন্তু ভুল করে দূরে যাওয়ার কথা ভাবিস না, আর পারলে দ্রুত মুভ অন কর, নতুন জীবন শুরু কর। আমি আমার ভাইকে সুখী দেখতে চাই। পুনরায় আবার নীরবতায় আচ্ছন্ন করে নিল দুই ভাইকে। হয়তো বৃষ্টি আসবে দ্রুতই, বাতাসের তীব্রতা বাড়ছে, থেকে থেকে দু একটা বাজের শব্দ ভেসে আসছে বাতাসের সাথে। রায়ান পুনরায় ভাইকে নির্দেশের স্বরে বলল, এখন ওই গাড়িতে উঠ, বাড়িতে যাবি এই মুহূর্তে। কথা না শুনলে কিন্তু থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। পিয়াসের কি কথা বাড়াতে ইচ্ছে করলো না, নাকি ভাইয়ের থেকেও পালাতে চাইলেও বোঝা গেল না, তবে বাক্য বিনিময় না করে চুপচাপ গাড়িতে চড়ে বসলো। চোখের পলকে গাড়িটা চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। রায়ান নিজেও দীর্ঘশ্বাস ফেলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। এই ঝড় যেন একটু পরেই চলে যাবে, আকাশ পরিষ্কার হয়ে তারাই তারাই ভরে উঠবে, ঠিক তেমন তার ভাইটার জীবনেও কেউ এসে নতুন করে ভালোবাসায় ভরিয়ে তুলুক, নতুন করে খুশির ছোঁয়া পাক তার ভাইটা। যেন এটাই মনে মনে আর্জি জানালো রায়ান উপরওয়ালার নিকটে। আর এদিকে স্রোতের ধারার মতো পেরিয়ে গেছে 2 মাস, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, অথচ মানুষগুলো যেন এখন সেই আগের মতোই আছে, যার যার জীবন নিয়ে এগিয়ে চলেছে যার যার মতো। এর মাঝে নিশাতের একটা পরীক্ষা শেষ হয়েছে, রায়ানের সহায়তায় পড়াশোনায় ভালোই উন্নতি লাভ করেছে। রায়ান আর নিশাতের একে অপরের প্রতি ভালোবাসা বেড়েছে, অথচ আজও কেউ কাউকে মনের কথা উচ্চারিত করেনি। তবে এতেই যেন খুশি তারা। নেওয়াজ মঞ্জিলের সবাই ঠিক সে আগের মতোই আছে। আরমান সাহেব এখনো নিজের জেদে অটল আছে, এখনো মেয়েটাকে আনতে যাননি। এ নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য লেগেই থাকে। বাকি সবাইও ঠিক যেন একই স্রোতে ভেসে চলেছে। আজ একটা ছুটির দিন, বাড়িতেই আছে সকলে। কিছুদিন আগে পরীক্ষা শেষ হয়েছে বিদায় এখন একটু পড়ার চাপ কম, তাই সকাল থেকে শাশুড়িদের সাথে কাজে হাত লাগিয়েছে, আড্ডা জমিয়েছে। রায়ানও এতে বাদশা দেনি। দুপুরে কিছু মুহূর্ত আগে রুমে ফিরল নিশাত। গোসল সেরে ফ্রেশ হয়ে লাইব্রেরি রুমে প্রবেশ করতে দেখলো স্বামীজান তার কাউচে বসে কিছু একটা করছে। সেদিকে বেশি পাত্তা দিল না নিশাত। এগিয়ে গিয়ে একটা বইয়ের শাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। ইচ্ছে হলো একটা বই নিয়ে পড়তে, তাই খুঁজতে শুরু করলো। রায়ান কাউচে বসে তেসরা নজরে তাকালো বইয়ের পানে। বউটা নিশ্চয়ই গোসল করে এসেছে। ভেজা লম্বা চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে, ভেজা শরীরে পোশাকটা আটসাট হয়ে লেগে আছে, ফলস্বরূপ মেয়েলি কোমরের বাঘ স্পষ্ট বোঝা যাচ্ছে। রায়ান সেদিক পানে তাকিয়ে থাকলো বখাটে ছেলেদের মতো, দুহাতে ভাঁজ করে বুকের সাথে আড়াআড়ি বেঁধে রাখলো। কাউচের শরীরটা আরেকটু সুন্দর করে এলিয়ে দিয়ে ভরাট ছড়ে ডেকে উঠলো, বউ পাখি। নিশাত বই খোঁজায় ব্যস্ত থাকায় স্বামীর পানে তাকালো না, হাতের কাজ জারি রেখে ছোট সরে জবাব দিল, হুম। রায়ান বলল, তুমি দেখতে সুন্দর চড়ুই পাখি। এমন প্রশংসা লোকটা আজকাল প্রায় করেই থাকে, তাই নিশাত তেমন পাত্তা দিল না, আনমনেই বলে উঠলো, জানি। তারপর রায়ান কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে আকস্মাৎ বলল, পেছন থেকে দেখতে আরো সুন্দর, আরো হট। বাক্যটা শ্রবণ হতে নিশাত তড়িৎ পিছু ফিরে তাকালো। স্বামী তার পানে কেমন বখাটেদের মতো তাকিয়ে আছে। অমন নজর দেখে নিশাত কেসে উঠলো, হালকা রাগত স্বরে বলল, লজ্জা করো না বউয়ের দিকে কুদৃষ্টি দিতে? রায়ান ভাবলেশীন ভাবে বলল, এটাকে কুদৃষ্টি বলে না শোনা, স্বামীদের অন্তর্দৃষ্টি বলে। ভাবলেশীন কথা নিশাত আরেকটু রেগে গেল, যে দৃষ্টিই হোক আপনি অমন করে আমার দিকে তাকাবেন কেন? রায়ান বলল, কারণ তুমি আমার বউ, আর বউকে সব অ্যাঙ্গেলে দেখার রাইট আমার আছে। এমন বাক্য শুনে নিশাত একটু দমলো, পরবর্তীতে চিরবিরিয়ে উঠলো। তারপর বলল, খাটাস ডাক্তার। বউকে রাগাতে দেখে রায়ান আরেকটু হেসে শান্ত স্বরে বলল, আরে রেগে যাচ্ছ কেন? তুমি সুন্দর, মানে সামনে পিছনে সব দিক থেকেই সুন্দর। সত্যি কথা বলে এত রেগে যাও কেন পাখি? নিশাত হতাশার শ্বাস ত্যাগ করে পুনরায় ঘুরে নিজের কাজে মন দিল। নিজের স্বামীর থেকে যদি এমন নজর পেয়ে থাকে, তাহলে বাইরের মানুষের হাত থেকে বাঁচবে কি করে? এই লোকটা দিন দিন চরম নির্লজ্জ হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু তাকে লজ্জা দেওয়ার ধান্দা, তবে সেও আজ
আজকাল লজ্জার মাথা খেয়েছে, না হলে এ লোকের সাথে পারা মুশকিল ভেবে পুনরায় একটা হতাশার শ্বাস ত্যাগ করলো। একটা বই হাতে নিয়ে দেখতে দেখতে কিছু একটা ভাবলো। ঘুরে বইয়ের আলমারির সাথে হেলান দিয়ে স্বামীর পানে ঘুরে দাঁড়ালো। রায়ান তখনও তার পানে তাকিয়ে নিশাত আলতো হেসে কণ্ঠ খাদে নামিয়ে ডেকে উঠলো, রায়ান। বইয়ের হঠাৎ চরিত্র বদল হতে দেখে ভেবেচাকা খেয়ে গেল রায়ান। বউটা আজকাল যখনই কিছু প্রয়োজন পড়ে তখনই এমন নাম ধরে সম্বোধন করে, আবার তুমি করেও বলে। আজ আবার কি চাইবে ভেবে চোখের ইশারায় বুঝালো, কি? নিশাত আরেকটু মিষ্টি হেসে সুন্দর করে ডেকে উঠল, হানি শোনো না। বইয়ের এমন মিষ্টি ডাক শুনে না চাইতেও থেমে গেল রায়ান। শুকনো ঢুক গিলে বলল, বলো না পাখি। নিশাত বলল, আমাকে একটু বাপের বাড়ি রেখে আসবা, কতদিন আব্বুকে দেখি না। পায়না জুড়ে দিয়ে পিটপিট করে তাকালো নিশাত। রায়ান এবার পড়লো বিপাকে। এই মেয়ে এমন কিছু চাইবে কে জানতো, কিন্তু এই আবদার রাখা আপাতত তার পক্ষে সম্ভব নয়। বউ চলে গেলে সে থাকবে কি করে? এমন মেয়েটাকে যেতে দিলে নিশ্চয়ই 2-3 দিনের নিচে ফিরবে না। এটা মেনে নেওয়া অসম্ভব। কি করে আটকাবে মেয়েটাকে? সরাসরি বারণ করলেও তো রেগে যাবে ভেবে উঠে দাঁড়ালো। হেঁটে এগিয়ে গিয়ে দাঁড়ালো বউয়ের সামনে। রাজি হওয়ার ভান ধরে বলল, ঠিক আছে, এখন একটা চুমু খাও, তাহলে রেখে আসবো। এমন শর্ত শুনে নিশাতের ভ্রু কুচকে এলো। তবুও মনে মনে ভাবলো, সামান্য একটা চুমু খাওয়ার পরিবর্তে যদি রেখেই আসে তাহলে খেতে সমস্যা নেই। এই ভেবে রাজি হয়ে গেল। মুচকে এসে বলল, ঠিক আছে, কাছে আসুন, দিচ্ছি। বলেই মুখটা এগিয়ে আনলো। এত সহজে বউ মেনে যাবে ভাবেনি। তবে সে মুচকে এসে নিশাতকে বাধা দিয়ে নতুন করে বলল, আগে পুরো কথা তো শোনো পাখি। নিশাত প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতে রায়ান বউয়ের একটু নিকটে এগিয়ে এসে ফিসফিসানো স্বরে বলল, একটা ফ্রেন্ডস কিস করবে পাখি, ঠিক 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের কিসে যদি আমার সাথে কোঅপারেট করতে পারো তাহলে তোমার বাপের বাড়ি যাওয়া গ্রান্টেড। নিশাত কটমট করে তাকালো। নিশাতের যাওয়ার প্রতি এই লোকের যে মন নেই তা ঠিক বুঝলো। বউয়ের এমন তাকানো দেখে রায়ান রসাত্মক স্বরে বলে উঠলো, এভাবে তাকিয়ে লাভ নেই, শর্ত পূরণ না হলে যাওয়া বাদ। নিশাত রেগে আকস্মাৎ রায়ানকে অবাক করে দিয়ে তার ঠোঁট জোড়া নিজের ওষ্ঠে ভাঁজ করে নিয়ে নিল। যা কিছু হয়ে যায় কাজ বাপের বাড়ি যেই ছাড়বে। এদিকে রায়ান বউয়ের স্পর্শ পেতেই বেপরোয়া হয়ে উঠলো। বউকে যেতে দিক বা না দিক, আপাতত বউয়ের স্পর্শ মিস করা যাবে না ভেবে নিজেও আঁকড়ে ধরলো বউয়ের উষ্ঠপুট। কিছুটা মুহূর্ত পেরোতে রায়ান অশান্ত হলো। নিশাত বোধহয় স্বামীকে বেসামাল স্পর্শ দিয়ে নিজেই খেয়ে হারালো। রায়ান নিশাতকে উঁচু করে আলমারির সাথে ঠেসে ধরলো। নিশাত ভারসাম্য বজায় রাখতে নিজের দুপায়ে রায়ানের কোমর জড়িয়ে ধরলো। আলমারিতে বেশি ভয় পড়ায় আলমারিটা নড়েচড়ে উঠলো। অনেকগুলো বই নিচে পড়ে গেল, তাও থামাতে সক্ষম হলো না একজোড়া উন্মাদ প্রেমী যুগলদের। রায়ান নিশাতের পায়ের 2 বাহুদুয়ের কাছে ধরে বউকে নিয়ে অগ্রসর হয়ে কাউচে গিয়ে শুয়ে দিল। নিজের সবটুকু ভর ছেড়ে দিল বউয়ের উপর। নিশাত স্বামীর জামার দুটো বোতাম খুলতে সক্ষম হয়েছে। রায়ান তখন মেয়েটার পোশাকে হাত দিতে যাবে, তখনই তার ফোনটা বেজে উঠলো। রায়ান পাত্তা দিতে চাইল না, বউয়ের গলা থেকে ওনাটা দূরে ফেলে দিল। কিন্তু নিশাত বাধা দিয়ে বলল, আগে ফোন রিসিভ করুন। বউয়ের কথা রাখতে একটু থেমে হাত বাড়িয়ে ফোনটা ধরলো। কথা বলতে চোখ মুখ বিরক্তির আভা ফুটে উঠলো। ফোনটা ঠাস করে রেখে দিয়ে নিশাতের কপালে কপাল টিকে জুড়ে জুড়ে দুটো শ্বাস ফেললো। পরক্ষণেই বউকে ছেড়ে উঠে জামার উপরে কটা বোতাম লাগাতে লাগাতে বিরক্ত স্বরে বলে উঠলো, বালের প্রফেশন আমার। যখন একটু বউয়ের কাছে ঘেসি তখনই ডাক পড়ে। রোমান্সের সময় কল করে বলছে বউ ছেড়ে তাদের কাছে আসো। এদের চক্করে আমার রোমান্সটাও ঠিক করে হচ্ছে না। রায়ানের কথা শুনে নিশাত ফিক করে হেসে উঠলো। তা দেখে রায়ান কঠোর চাহনি নিক্ষেপ করলো। বউটাও তার মজা নেই। পরক্ষণে নিচে পতিত হওয়া বইগুলো দেখে নিশাতের পানে তাকিয়ে নির্দেশ দিল, বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখো তো বউ। নিশাতের অতগুলো বই দেখে মাথা ঘুরে উঠলো। আর অত উপরে সে বই কি করে রাখবে? খাটাস লোক। তার উপর এখন সব রাগ ফলাচ্ছে। সে তেরাকণ্ঠে বলে উঠলো, আমি একা কেন করব? আমি পারবো না এসব। রায়ান বলল, তুমিই পারবে পাখি, কারণ সব দোষ তোমার। তুমি আমাকে উস্কানি না দিলে এসব কাজ আমি করতাম না এখন, আর বইও পড়ে যেত না। আমার এখন তোমাকে ছাড়তেও কষ্ট হতো না। স্বামীর তাকে দোষারোপ করতে দেখে মুখ হা হয়ে গেল। এখন সব দোষ তার হয়ে গেল। আর এমন ভান করছে যেন সে না বললে লোকটা তার কাছে আসে না। পোল্টিবাস লোক কোথাকার। তবে সেসব কথা এড়িয়ে গিয়ে বলল, আর আমার বাপের বাড়ি যাওয়ার কি হবে? বাপের বাড়ির কথা শুনতে রায়ান রুম ছাড়তে ব্যতিগ্রস্ত হয়ে উঠলো। ফোনটা নিয়ে রুম থেকে বের হতে হতে কোনো মতে বলে গেল, যদি দ্রুত ফিরতে পারি তাহলে দিয়ে আসবো, ঠিক আছে? আর বইগুলো গুছিয়ে রেখো শোনা, কারণ তোমার স্বামীর ফিরতে অনেক রাত হবে। স্বামীর 2 রকমের কথা শুনে ঠিক বুঝলো এই লোক তার সাথে 2 নাম্বারই করছে। স্বামীর যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠলো, এটা কিন্তু ঠিক হচ্ছে না ডাক্তার। কথার খেলাপ আমি মানবো না, বাপের বাড়ি আমি যাবই। আয়ান শুনলো কিনা বোঝা গেল না। সে তো কখনোই রুম ছেড়ে চলে গেছে। নিশাত রাগে বিরক্তিতে সেখানেই মরার মতো পড়ে রইল। ভাব এমন যেন আজ যা কিছু হয়ে যাক, কিন্তু সে ওখান থেকে কিছুতেই উঠবে না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।